প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের টপিক হচ্ছে আপেক্ষিক তাপ এবং মোলার আপেক্ষিক তাপ নিয়ে। এখান থেকে আমরা সিপি সিবি পাবো এবং সিপি সিবি ক্ষেত্রে বিভিন্ন পদার্থের ক্ষেত্রে গামা এর মান ভিন্ন আসে সেটা দেখতে পারবো এবং গ্যাস যুবক আর এর ক্ষেত্রে এদের পরিবর্তনের ফলে গ্যাস যুবক আর আসে সেটা আমরা দেখবো। ওকে, প্রথমে আমরা আসবো হচ্ছে আপেক্ষিক তাপ নিয়ে। আমরা আপেক্ষিক তাপ সম্পর্কে এসএসসিতে একটা ধারণা নিয়েছি, সেটা হচ্ছে এরকম। আমরা সমীকরণটা লিখে ফেলি। আপেক্ষিক তাপ এস সমান ছিল হচ্ছে dq m dt, dq m dt। এটা হচ্ছে আপেক্ষিক তাপের সংজ্ঞা, যেটা আমরা এসএসসিতে পড়ে এসেছি। এস সমান dq, এটা হচ্ছে আমরা জানছি তাপের পরিবর্তন, m হচ্ছে ম্যাস ভর, dt হচ্ছে টেম্পারেচারের পরিবর্তন। তো আমরা এই সংজ্ঞাটা এইভাবে দিতে পারি, লিখতে পারি হচ্ছে dq ঠিকই থাকলো, এটা হচ্ছে 1 কেজি ইন্টু 1 কেলভিন। ফলাফল কত আসলো? ফলাফল হবে কি dq। কখন? যখন আমি 1 কেজি ইউজ করলাম, 1 কেলভিন বৃদ্ধি করলাম। তাহলে আমরা আপেক্ষিক তাপের সংজ্ঞাটা এভাবে দিব সমীকরণ থেকে, সেটা হচ্ছে 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন সেইটা হচ্ছে কি আপেক্ষিক তাপ। তাহলে আমি আবার বলি, 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করা হয়, বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হবে সেটা কি তাপ? আপেক্ষিক তাপ। এটা আমরা কিন্তু এসএসসিতে শিখে এসেছি। এবার আমরা জানবো কি মোলার আপেক্ষিক তাপ। মোলার আপেক্ষিক তাপ মানে কি? অবশ্যই এখানে 1 কেজি, এখানে ছিল 1 কেজি বস্তুর ভর, এখানে হবে 1 মোল বস্তু, 1 মোল পরিমাণ। তাহলে আমরা এখানে মোলার আপেক্ষিক তাপটাকে আমরা সি দিয়ে প্রকাশ করবো। সি সমান হচ্ছে dq n dt। dq তো তাপের পরিমাণ, nটা কি মোল সংখ্যা। তাহলে আমি এখানে যদি বলি ইকুয়াল, সংখ্যাটা কিভাবে লিখবো? 1 মোল 1 কেলভিন। এবার আমরা তাহলে কি বলবো? মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞাটা সংজ্ঞায়িত করতে পারি এই সমীকরণ থেকে। 1 মোল কোন গ্যাসের, এখানে বস্তু কি হবে? মোলের গ্যাসের ক্ষেত্রে 1 মোল কোন গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন সেটি কি? মোলার আপেক্ষিক তাপ। এটাকে আমরা সি দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এটাকে আমরা সি দিয়ে প্রকাশ করতে পারি কাকে? মোলার আপেক্ষিক তাপকে। আমরা আপেক্ষিক তাপের সংজ্ঞা জানলাম এবং মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞা জানলাম। সেন্স ছিল কি? এটা ছিল কি 1 কেজি বস্তুর ভর, আর এটা কি 1 মোল বস্তুর ক্ষেত্রে বা 1 মোল গ্যাসের ক্ষেত্রে। তো এই হচ্ছে সি, আমরা এটা জানলাম সি এর ক্ষেত্রে। এখন যদি বলা হয় সিপি কি বা সিভি, এগুলো কি? সিপি এর ক্ষেত্রে বুঝতে হবে স্থির চাপ। সিপি ক্ষেত্রে কিসে? স্থির চাপ। আর সিভি ক্ষেত্রে স্থির ভলিউম, স্থির প্রেসার, স্থির ভলিউম, তাই না? তো আমরা সিপি স্থির চাপ এবং সিভি হচ্ছে স্থির আয়তনের ক্ষেত্রে। তো এই সিপি সিভি কে যদি সংজ্ঞায়িত করতে চাই, তাহলে আমরা কি বলবো? যে স্থির আয়তনের গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। সিভিটা কি? স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। এখন যদি আমি সংজ্ঞাটা অ্যাপ্রোপ্রিয়েটলি করতে চাই, তাহলে আমরা এভাবে বলতে পারবো স্থির চাপে আমি যদি বলি হ্যাঁ সিপিটা কি, এখন বলো সিপিটা কি? সিপিটা ওটাই, সংজ্ঞাটা আসছে এরকমই, dq 1 মোল 1 কে। জাস্ট বলতে হবে কি স্থির চাপে 1 মোল গ্যাসের টেম্পারেচার বা তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন সেইটা কি? স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বা সিপি। সিভির ক্ষেত্রে আমি আগে সংজ্ঞায়িত করতে পারি। সিভির ক্ষেত্রেও আমাদের মানগুলো একই আসবে। সে কিরকম? স্থির চাপ, জাস্ট আমি কি বলবো? স্থির আয়তনে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে
যে তাপের প্রয়োজন সেটা কি স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। তো আমরা এই সিপি সিভি সম্পর্কে পরিচিত হয়ে গেলাম, সিপিটা কি এবং সিভিটা কি, তাই না? তো এখন আমরা এইসব ক্ষেত্রে সবসময়ের জন্য দুটো সমীকরণকে আমরা মনে রাখবো। এইসব ক্ষেত্রে সিপি বা সিভি ক্ষেত্রে গ্যাসের গতিতত্ত্বের আলোকে আমরা বলতে পারি সিপি মাইনাস সিভি ইকুয়াল আর, সেটা প্রমাণ করা যায়। গ্যাসের গতিতত্ত্বের আলোকে সিপি মাইনাস সিভি ইকুয়াল আর, আবার আমরা বলতে পারি সিপি ভাগ সিভি ইকুয়াল হচ্ছে গামা। আমি গত লেকচারে বলেছিলাম যে সিপি ভাগ সিভি ইকুয়াল গামা লেখা যায়। এই মানটা, এই গামার মানটা ভিন্ন ভিন্ন এক পরমাণুর ক্ষেত্রে, দ্বিপরমাণুর ক্ষেত্রে, ত্রিপরমাণুর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়, সেটা আমরা আজকে দেখব। তাহলে আমরা কি বললাম, সিপি মাইনাস সিভি ইকুয়াল কত হয় আর, আবার কি লেখা যাবে সিপি ভাগ সিভি ইকুয়াল গামা। এই দুইটা সমীকরণকে আমরা কি করব, একটু মনে রাখবো। তাহলে আমরা সহজে অনেকগুলো সমীকরণ থেকে আমরা অনেকগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে ফেলতে পারবো। এখন আমি যদি বলি গামা এর মান ভিন্ন ভিন্ন পদার্থের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয় কেন, সেই ব্যাখ্যাটা আমরা একটু জানব। তো আমরা এই ক্ষেত্রে তিনটা ইকুয়েশন বা তিনটা সিভির মান মনে রাখবো। আমরা বলি এক পরমাণুর ক্ষেত্রে সিভি সমান মনে রাখবো 3/2r, এটা এক পরমাণুর ক্ষেত্রে মনে রাখবো। আবার দুই পরমাণুর ক্ষেত্রে মনে রাখবো হচ্ছে সিভি সমান মনে রাখবো কি 5/2r। আবার তিন পরমাণুর ক্ষেত্রে বা বহু পরমাণুর ক্ষেত্রে মনে রাখবো কি সিভি সমান হচ্ছে কত 3r, অর্থাৎ 6/2r। তো আমরা এটা মনে রাখতে পারি এরকম ভাবে, জাস্ট মনে রাখার জন্য আমি বলবো এই কথাগুলো, যে এক পরমাণুর ক্ষেত্রে আমরা কিন্তু তাপ আদর্শ গ্যাসের অধ্যায়ে আমরা জানছিলাম যে সিভি নয়, এখানে আমরা জানছিলাম যে স্বাধীনতার মাত্রা বা স্বাধীনতার সংখ্যা বা তোমার হচ্ছে একটি গ্যাসের যে স্বাধীনতার মাত্রা আছে সেই বিষয়ে আমরা জানছিলাম। তো সেক্ষেত্রে কিন্তু মনে রাখছিলাম এক পরমাণুর ক্ষেত্রে কত 3/2 ছিল অপশন। ওকে, তো সেম ভাবে আমরা এটা এভাবে মনে রাখার চেষ্টা করবো সিভি। এটা এই তিন ধরনের পরমাণুকে গ্যাসের ক্ষেত্রে আমরা সিভি এর মান মনে রাখবো। আমি বলি সিভি ইকুয়াল মনে রাখবো 3/2r, সিভি মনে রাখবো দ্বিপরমাণুর ক্ষেত্রে সিভি মনে রাখবো 5/2r, এবং বহু পরমাণুর ক্ষেত্রে মনে রাখবো সিভি সমান কত 3r। ওকে, তাহলে এখন আমরা ভিন্ন ভিন্ন পদার্থের ক্ষেত্রে সিভি এর মান বা গামা এর মান ভিন্ন হয় কেন সেটা আমরা চেক করে দেখি একটু। এখন আমি যদি বলি যে কার ক্ষেত্রে, এই পরমাণুর ক্ষেত্রে, কি পরমাণু, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, হাইড্রোজেন পরমাণু কি দ্বিপরমাণু মানে এক পরমাণু মানে বহু পরমাণু, অবশ্যই দ্বিপরমাণু, হাইড্রোজেন গ্যাস দ্বিপরমাণু, ঠিক আছে। তাহলে আমরা বলবো যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমরা জানবো কি সিভি এর মান আমার জানা আছে কত, সিভি এর মান আমার মনে আছে কত 3/2r। ওকে, এবার আমি যদি বলি সিপি বের করি, আমরা সেখানে কি হতো, আমরা জানি সিপি মাইনাস সিভি সমান হচ্ছে কত আর। এই সমীকরণটা আমরা জানি, এটা কিন্তু আমার মনে আছে দ্বিপরমাণুর ক্ষেত্রে, এটা আমার জানা আছে এটা। এখন এখান থেকে আমি সিপি মান বের করব, সিপি সমান কত আর প্লাস সিভি। সিভি মান বসায় দাও কত আর প্লাস কত 5/2r, ইকুয়েশন করে লেখা যায় কত 2 কমন নিলে 7 কত 7r। ওকে, আমরা এটা ক্যালকুলেশন করে দেখব হচ্ছে কত 3.5r। এটা কত সিপি এর মান কত বের হলো 3.5r। তো এখন এই পরমাণুর ক্ষেত্রে সিভি এর মান কত বের হলো 5/2r। এটা অর্থ কি, এটা অর্থ হচ্ছে 2.5r। আর সিভি কত বের হয়েছে 3.5r।
এখন যদি আমি গামা ইউজ করি, গামা ইউজ করি, সেক্ষেত্রে আমরা গামা সমান লিখবো কত, আমরা বলবো হচ্ছে গামা সমান হচ্ছে সিপি ভাগ সিভি। সিপি কত বের হচ্ছে আমাদের 3.5 আর সিভি কত 2.5 আর। ক্যালকুলেশন করে দিয়ে দেখা যায় যে গামা ইকুয়াল 1.40। এই 1.4 গামা ইকুয়াল কত বের হবে 1.4। এটা কিন্তু আমরা দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে জানি হচ্ছে কত 1.4, গামা মান কত 1.4। এবার যদি আমি আবার বলি যে যদি বলা হয় যে এবার হিলিয়াম পরমাণুর ক্ষেত্রে কত হবে, কি পরমাণু হিলিয়াম পরমাণুর ক্ষেত্রে কত হবে He। হিলিয়াম পরমাণু কি দ্বিপরমাণু গ্যাস? নো, এটা হিলিয়াম পরমাণু হচ্ছে এক পরমাণু গ্যাস। অর্থাৎ আমরা তাহলে বলতে পারি সিভি এর মান কনস্ট্যান্ট কত 3/2 আর, তার মানে হচ্ছে 1.5 আর লেখা যায়। তো এখন আমরা সিপি মাইনাস সিভি ইকুয়াল আর, এই সমীকরণ থেকে আমরা সিপি বের করব। সিপি সমান কত আর প্লাস সিভি মান পাবো 1.5 আর। তাহলে আমরা কত লিখতে পারি 2.5 আর, সিপি এর মান কত 2.5 আর। তো এখন আমরা এখান থেকে যদি বলি যে গামা ইকুয়াল কত সিপি ভাগ কত সিভি। সিপি কত 2.5 আর, আর সিভি কত 1.5 আর। ক্যালকুলেশন করলে মানটা আসবে কত 1.666 আর সামথিং, কাটাকাটি আর কাটা যায় 1.6। এটা হচ্ছে গামা এর মান কত কার ক্ষেত্রে এক পরমাণুর ক্ষেত্রে এটা আসে। তো অনুরূপভাবে আমরা ত্রিপরমাণুর ক্ষেত্রে আমরা এই মানগুলো বের করে ফেলতে পারি। ওকে, ত্রিপরমাণুর ক্ষেত্রে বাস মনে রাখতে কত সিভি কত আর। ত্রিপরমাণুর ক্ষেত্রে আমরা যদি বলি ত্রিপরমাণু O3 ওজোন গ্যাসের ক্ষেত্রে আমরা কত বলতে পারি যে সিভি এর ক্ষেত্রে বা H2O এর ক্ষেত্রে বা সালফেটের ক্ষেত্রে বিভিন্ন পদার্থের ক্ষেত্রে আমরা বের করতে পারি। তাহলে আমরা এখানে সিভি কত 3 আর, সিপি কত সিপি ইকুয়াল আর প্লাস কত 3 আর, কত হয় 4 আর। তো আমরা যদি এখন বের করি সি গামা সমান কত সিপি ভাগ সিভি, গামা সমান সিপি ভাগ সিভি। সিপি কত আমাদের মানটা আসে হচ্ছে কত সিপি কত 4 আর ভাগ কত 3 আর। তাহলে আমরা 4 ভাগ 3 ইকুয়াল আমরা বলতে পারি 1.33। তাহলে আমরা এইভাবেই মানগুলো গামার মানটা বের করে ফেলতে পারি। গামা সম্পর্কে আমরা ব্যাপকভাবে জানবো যে এক পরমাণুর ক্ষেত্রে 1.66 সামথিং, দ্বিপরমাণুর ক্ষেত্রে 1.4 এবং ত্রিপরমাণু বা বহু পরমাণুর ক্ষেত্রে আমরা কত পেয়েছি এখানে 1.33। তো এই হচ্ছে গামার মান, ভিন্ন ভিন্ন পদার্থের ক্ষেত্রে গামার মান ভিন্ন ভিন্ন পাবো, আমরা সেটা জানলাম। এখন আমরা জানবো হচ্ছে এই সিপি এবং সিভি, কিছু কিছু প্রশ্নে সিপি গ্রেটার দেন সিভি, কিছু কিছু প্রশ্নে লেখা থাকে সিপি গ্রেটার দেন সিভি কেন, কিছু কিছু প্রশ্নে লেখা থাকে সিপি গ্রেটার দেন সিভি কেন। এই ব্যাপারটা আমরা সহজভাবে ব্যাখ্যা দেখাতে পারি। একটু বলি, দেখো আমরা প্রথম সূত্রের আলোকে, বিজ্ঞানী ক্লোসিয়াস যে প্রথম সূত্রে ব্যাখ্যা দিয়েছেন সেই সূত্রের আলোকে আমরা ব্যাখ্যা দেখাবো। আমরা জানি ডি কিউ সমান কত ডিইউ প্লাস পি ডিভি। এটা আমরা প্রথম সূত্র থেকে জানছি যে ডি কিউ সমান ডিইউ প্লাস পি ডিভি। ডিইউ অভ্যন্তরীণ শক্তি, পি হচ্ছে কি চাপ, আর ডিভি হচ্ছে আয়তনের পরিবর্তন। তো এখন যদি আমি বলি সিপি এর ক্ষেত্রে, সিপি এর ক্ষেত্রে আমরা এই সূত্রের কি পরিবর্তন হচ্ছে
চেক করুন। ডি কিউ সমান হচ্ছে ডিইউ প্লাস পি ডিভি। এটা কি স্থির। স্থির মানে কিন্তু বন্ধ নয়, এটা মান নির্দিষ্ট করা থাকবে। তাহলে সিপি এর ক্ষেত্রে স্থির চাপে মানে পি এর মান একটা নির্দিষ্ট থাকবে, স্থির থাকবে, কিন্তু বন্ধ নয়, একটা নির্দিষ্ট মান থাকবে। তাহলে সিপি এর ক্ষেত্রে এই সূত্রে কোনো পরিবর্তন হচ্ছে না। এখন আমরা দেখি সিভি এর ক্ষেত্রে। সিভি মানে কি? স্থির আয়তনে। সিভি হচ্ছে কি? স্থির আয়তন। তাহলে আমরা বলতে পারি ডি কিউ সমান হচ্ছে ডিইউ প্লাস পি ডিভি। সিভি এর ক্ষেত্রে পি স্থির নয়, এটা বলা হচ্ছে স্থির আয়তন। এই সূত্রের স্থির আয়তন মানে কি? এখানে আয়তনে কোনো পরিবর্তন হবে না। তার মানে আমাদের সূত্রের মধ্যে ডিভি আয়তনের পরিবর্তন হচ্ছে, কিন্তু এখানে আমাদের কি হচ্ছে? আয়তনের পরিবর্তন হচ্ছে না। তার মানে এই পয়েন্ট, এই জায়গাটা কি হচ্ছে? বাদ যাচ্ছে, শূন্য মান আসতেছে। তাহলে আমরা বলতে পারি ডি কিউ সমান কত? ডিইউ প্লাস জিরো। তাহলে আমরা বলতে পারি ডি কিউ সমান হচ্ছে ডিইউ। তার মানে এখানে শুধুমাত্র যে তাপ শক্তিটা আসবে তার অভ্যন্তরীণ শক্তিতেই শুধু ব্যয়িত হবে, কিন্তু কাজ কোনো করতে পারবে না, বা আয়তনে কোনো পরিবর্তন হবে না, বা চাপ থাকবে না। তো এখন আমরা বলতে পারি, তাহলে দেখো তো কে বড় হলো? অবশ্যই এইটা দুই ক্ষেত্রে ইউজ হচ্ছে। এই মানটা শুধুমাত্র কোথায় ইউজ হচ্ছে? ডিইউ এর জন্য। তাহলে আমরা বলতে পারি সিপি গ্রেটার দেন সিভি। অবশ্যই স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের চেয়ে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপটা অবশ্যই বেশি। এটা আমরা প্রথম সূত্রের আলোকে ব্যাখ্যা দেখাতে পারি। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। খুদা হাফেজ।